সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 8.5 লক্ষ মানুষ। মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পায়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আর সকাল পর্যন্ত 8 লক্ষ মানুষ পানিবন্দির খবর পাওয়া গেছে। এদিকে বেইজিংয়ের আগে শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী 21শে জুন শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন তিনি। এরপর আগামী 8ই জুলাই প্রধানমন্ত্রী বেইজিংয়ে সফর করবেন। জানিয়ে দিব সেনাবাহিনী প্রধানের 9, 17 এবং 33 পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বুধবার 19শে জুন সাভার এবং কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। তিনি সাভার এবং কুমিল্লা এরিয়ার সব পদবী সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন। এদিকে সিলেটের দুই পক্ষের সংঘর্ষ, আহত 5। সিলেটের সদরে মানসীনগর পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। বুধবার 19শে জুন রাত 10টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মানসীনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত ছেড়ে পালাচ্ছে শত শত কোটিপতি। দাবি করা হয় বিশ্বের সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ভারত, অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে পালাতে আগ্রহী কোটিপতিরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে চলতি বছরে এখন পর্যন্ত ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন 4,300 কোটিপতি। শুধু তাই নয়, রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভারত ছেড়ে বেশিরভাগই পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতকে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্রম হেনলে অ্যান্ড পার্টনার্স এর তরফে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্বদেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়া ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চীন এবং ব্রিটেন। এরপর তালিকায় 3য় স্থানে নাম উঠে এসে ভারতের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ, মির্জা ফখরুল। বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বুধবার 19শে জুন গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম দিবসটি ঘিরে বিশ্বের সব শরণার্থীর মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জানান। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত আবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পৃথিবীর দেশে দেশে উদ্বাস্তু সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক। বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে, যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয়, নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে যার স্বাধীনতা সহ মানবিক মর্যাদা। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সবচেয়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা খুবই আতঙ্কজনক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা, বেকারত্বের তাড়নায়, অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরে সোরে আলোচিত হবে মূলত রোহিঙ্গা সমস্যার কারণে। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগের পাশে ভূমিকা পালন করছে, অথচ রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। এই নতজানু সরকারের দ্বারা এটি সম্ভব নয়। বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবর্ষণের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপি বিশ্ব শরণার্থী
দিবস বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাসহ বিশ্বের সব শরণার্থীর সংকট মোকাবেলায় এগিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ। বাণীতে বিশ্ব শরণার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 8.5 লক্ষ মানুষ। মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পায়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বুধবার দুপুর পর্যন্ত জেলায় 8.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে বলে খবর পেয়েছি আমরা। সিলেটে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী জেলার সব কয়টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দুর্গতদের জন্য 656টি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত 20,000 মানুষ আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা, গোয়াইনঘাট, সারি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিকাল 3টা পর্যন্ত গতকাল সুরমার কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় সুরমার সিলেট পয়েন্টের পানি 36 সেন্টিমিটার, কুশিয়ারা আমলশীত পয়েন্টের 56 সেন্টিমিটার, ফেন্সুগঞ্জ পয়েন্টে 99 সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার, গোয়াইনঘাট নদীর পয়েন্টের 5 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও কুশিয়ারার শেওলা পয়েন্টে 60 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি বাড়ায় সিলেট শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। অভিজাত এলাকা হিসেবে পরিচিত 22 নম্বর ওয়ার্ডের উপশহরের সব কয়টি ব্লকের সড়ক ডুবে গেছে, বাসাবাড়িতেও পানি ঢুকছে। এছাড়াও 10, 14, 15, 25, 26, 27, 38, 39 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে। নগরের তালতলায় ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স স্টেশনের নিচতলায় পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। বড়ইকান্দিতে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢোকার উপক্রম হলে সেটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনী মোতায়েন করা হয়। নদীর তীরে বালুর বস্তা ফেলে বাঁধ সৃষ্টি করে উপকেন্দ্রটির সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী রাতদিন পরিশ্রম করে উপকেন্দ্রটি বাঁচানোর চেষ্টা করছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরে বন্যার্ত মানুষের সহযোগিতায় সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। সার্বক্ষণিক সহযোগিতার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত সিলেট জেলার 13টি উপজেলায় 106টি ইউনিয়নের 1548টি গ্রাম, একটি পৌরসভা, সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে 23টি এরই মধ্যে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বেইজিংয়ের আগে শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী 21শে জুন শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী 8ই জুলাই তিনি বেইজিং সফর করবেন বলে জানা গেছে। আজ গণমাধ্যমে প্রধানমন্ত্রীর একান্ত প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 22শে জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির 4 কোর্টস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সশস্ত্র সালাম গ্রহণ এবং গার্ড অব অনার পরিদর্শন করবেন তিনি। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। এই সংবর্ধনা পর্বে ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ছবি তোলা হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে হায়দ্রাবাদ হাউস গমন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত MOU চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যভোজ আয়োজনের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ছবি তুলবেন। সফর শুরুর দিন 21শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর। 22 জুন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখারের সাথে তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি মিস দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 2 দিনের এ সফর শেষে 22 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ঢাকার উদ্দেশ্যে দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধানের 9, 17 ও 33 পদাতিক ডিভিশনে বিদায় দরবার। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বুধবার 19 জুন সাভার কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। তিনি সাভার এবং কুমিল্লা এরিয়ার সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায় দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, একই সময় সিলেট সেনানিবাসে কর্মরত সেনা সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সিং ভিটিসি এর মাধ্যমে সাভার সেনানিবাসের সঙ্গে যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি পরিদর্শনকালে সাভার ডিওএইচএস এলাকায় একটি মসজিদের উদ্বোধন করেন এবং কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি BAUST উদ্বোধন করেন। আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পরে সেনাবাহিনীর প্রধানকে 9 এবং 33 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়েছে।